বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে সম্প্রতি একজন বিশ্লেষক বেশ বড়সড় একটা সতর্কবার্তা দিয়েছেন। তার মতে দেশ একটা মহাবিপর্যয়ের দিকে এগোচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। শুরুতেই এই কথাটা দেখুন, বাংলাদেশের ওপর একটা মহাবিপর্যয় নেমে আসতে পারে। বেশ ভয়ঙ্কর একটা কথা, তাই না? এই একটি বাক্যই কিন্তু পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। তাহলে মূল প্রশ্নটা হলো, আসলেই কি তাই? বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি সত্যিই দেশকে কোনো সংকটের দিকে ঠেলে দিচ্ছে? চলুন সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে এর উত্তর খোঁজা যাক। আচ্ছা, এই যে মহাবিপর্যয়ের কথা বলা হচ্ছে, এর পেছনের যুক্তিটা কি? বিশ্লেষকের মতে পুরো ব্যাপারটা আসলে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘাত। একদিকে আছে একটা রিঅ্যাকশনারি বা প্রতিক্রিয়াশীল পলিসি, আর অন্যদিকে একটা ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ নীতি। এই দুটোর মধ্যে চলছে মূল দ্বন্দ্ব। এখানে মূল কথাটা হলো বাংলাদেশ নাকি তার বহুদিনের পুরনো সবার সাথে সুসম্পর্ক রাখার যে নীতি, মানে ব্যালেন্সড পলিসি, সেটা থেকে সরে আসছে আর ঝুঁকে পড়ছে পুরোপুরি আমেরিকার দিকে। আর এটাই নাকি ডেকে আনছে মারাত্মক ভূরাজনৈতিক ঝুঁকি। তো এই যে এত বড় একটা দাবি, এর সপক্ষে প্রমাণ কি? বিশ্লেষক মূলত তিনটা সাম্প্রতিক ঘটনার কথা বলছেন, যা এই পরিবর্তনের দিকেই ইঙ্গিত দেয়। এই তিনটে ঘটনাই নাকি বাংলাদেশের পলিসি শিফটের বড় ইন্ডিকেটর। চলুন একটা একটা করে দেখি। প্রথমটা হলো ইরান আর সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বে বাংলাদেশ আরব আমিরাতকে সমর্থন জানিয়ে একটা চিঠি দেয়। বিশ্লেষকের মতে এটা নিরপেক্ষতা থেকে সরে এক পক্ষ নেওয়ার শামিল। আর এর ফল যা হলো, ইরান কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি। তারা খোলাভাবে তাদের হতাশার কথা জানিয়েছে। এটা একটা বড় কূটনৈতিক ধাক্কা, বিশেষ করে ইরানের মতো একটা পুরনো বন্ধুর সাথে। আর ৩ নম্বর ঘটনাটা আরও গুরুতর। রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমেরিকার কাছে অনুমতি চাওয়া, আর সেটার কোনো জবাবও আসেনি। এটাকে একরকম কূটনৈতিক পরাধীনতা বলা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এখন কথা হচ্ছে, এই পরিবর্তনগুলো কেন এত আলোচনার বিষয়? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, বাংলাদেশের কূটনীতির গোড়ার দিকে। দেখুন, বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে দেখতে চেয়েছিলেন, মানে একটা নিরপেক্ষ দেশ। এরপর জিয়াউর রহমান এসে সার্কের মতো প্ল্যাটফর্ম তৈরি করে সেই বহুপক্ষীয় নীতিকেই আরও শক্তিশালী করেছেন। মানে ঐতিহাসিকভাবেই বাংলাদেশ একটা ব্যালেন্স বজায় রেখে চলার চেষ্টা করেছে। এই নীতির আসল উদ্দেশ্য ছিল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখা। সহজ কথায়, নিজের দেশের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। আর বিশ্লেষকের মতে বাংলাদেশ এখন ঠিক এই ক্ষমতাটাই হারাতে বসেছে। বিশ্লেষকের মতে সব কিছুর মূলে কিন্তু অর্থনীতি। তার একটা মূল কথাই হলো, সব যুদ্ধই আসলে বাণিজ্য যুদ্ধ, মানে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন আসলে বাণিজ্যিক স্বার্থকে ঘিরেই। আচ্ছা, তাহলে এই যে আমেরিকার দিকে ঝুঁকে পড়ার নীতি, এর পেছনে কারা আছেন বা কোন চুক্তির কথা বলা হচ্ছে? এখানে সোর্সের তথ্যানুযায়ী কয়েকজনের কথা বলা হয়েছে। যেমন ড ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা অসম বাণিজ্য চুক্তির কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে, সেই নীতির ধারাবাহিকতাই নাকি এখনও চলছে, যা চীনকে বেশ নাখোশ করতে পারে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আমেরিকা আমাদের গার্মেন্টস খাতের সবচেয়ে বড় ক্রেতা, আবার অন্যদিকে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ। এখন যে কোনো এক পক্ষকে খুশি করতে গেলে অন্য পক্ষ চটে যেতে পারে, আর তার ফল কিন্তু ভালো হবে না। তো এই জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? এই বিশ্লেষণের শেষে কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি যে কতটা গুরুতর তা বোঝাতে বিশ্লেষক এটাকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের সাথে তুলনা করেছেন, মানে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা। তো সমাধান হিসেবে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, এক্ষুনি আমেরিকা ঘেঁষা নীতি বদলাতে হবে। বিতর্কিত যে চুক্তিটার কথা বলা হলো সেটা বাতিল করতে হবে। আর আগের মতোই চীন, রাশিয়া সহ সবার সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্কে ফিরে যেতে হবে। সব মিলিয়ে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে বড় বড় শক্তিধর দেশগুলোর রেষারেষি, এর মধ্যে পড়ে একটা ছোট দেশ কিভাবে নিজের সার্বভৌমত্ব আর স্বার্থ দুটোই রক্ষা করে চলবে? এটাই হয়তো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।